অন্তত শুয়োরদের তো একটা সম্মান আছে, শুয়োররা তো অন্তত তৃণমূল করে না, শুয়োররা তো অন্তত বেহায়া নয়। তো শুয়োরকে কেন কল্যাণ মানে কুণাল ঘোষের সাথে তুলনা করা হবে? মীনাক্ষী মুখার্জিকে আমি এটা নিয়ে ধিক্কার জানিয়েছি যে কেন এরকম কথা বলা হবে। আজকে তো ধরো ধরো ধর্ষণের সাজা হলো, আজকে ধরো মনোজিতের সাজা হলো, আজকে ধরো জেব আহমেদের সাজা হলো, কিন্তু প্রবলেমটা হচ্ছে এই সব ছেলে মেয়েদেরকে কারা আস্কারা দিয়েছে তাদের মাথাটাকে বের করতে হবে। এবং আস্তে আস্তে যদি মাথাটা অব্দি যাই, আমরা একটা সময় গিয়ে দেখতে পাবো যে মমতা বন্দ্যোপাধ্যায় দিনের শেষে এদের মাথা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আস্কারা দিচ্ছে বলে এক একটা মদন মিত্র তৈরি হয়, আর এই মদন মিত্ররা আছে বলে, এই কল্যাণ ব্যানার্জিরা আছে বলে একটা মনোজিৎ মিশ্র তৈরি হয়। কুণাল ঘোষ একটা শব্দ বলেছিলেন, মীনাক্ষী মুখার্জিকে পাল্টা বলেছিলেন, খুব দারুণ একটা পাল্টা একটা যুক্তি দিয়েছিলেন যে মীনাক্ষী মুখার্জি নাকি ওই শ্যাওড়া গাছে বসে থাকা একটা শাকচুন্নির মতো। তো আমি একটা প্রশ্ন করেছিলাম, আমার সাদা মনে কোনো কাদা নেই, আমি একটা প্রশ্ন করেছিলাম, দেখুন ছোটবেলা থেকে আমরা জেনে এসেছি শাকচুনিরা তো সাদা শাড়ি পরে ঘুরে বেড়ায়, তো কুণাল ঘোষ কি এমন কোনো সাদা শাড়িকে পশ্চিমবঙ্গে চেনেন যে যিনি ঘুরে বেড়ান সারাদিন সাদা শাড়ি পরে? তো শাকচুনিরা তো অন্তত ওকেই বোঝায়, আমি যেটুকু আমার বিদ্যা আছে, আমার যেটুকু জ্ঞান আছে, আমি জানি না ওই প্রশ্নটা উনি নিতে পেরেছিলেন কি পারেননি, তাই আমার বিরুদ্ধে এরকম ছড়ানোর চেষ্টা করছেন। তো তুমি ভাবো তো মনোজিৎ মিশ্র কোন হনু, কোন বড় হনু, সে তার মানে কলেজের দেওয়ালে বড় করে লেখা আছে মনোজিৎ মিশ্র ইন আওয়ার হার্টস, কি সব মনোজিৎ দাদা ইন আওয়ার হার্টস। আমরা যখন কলেজে পড়তাম, আমরা যখন স্কুলে পড়তাম, দেখতাম স্কুলের দেওয়ালে, কলেজের দেওয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আছে, আমরা দেখতাম নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি আছে। এটা কোন বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন যে মনোজিৎ মিশ্রের কোন হনু সে, তার ছবিটা কলেজের দেওয়ালে থাকতে হবে? তো এদের হবে, দেখো আরজি করে যেরকম একটা শিক্ষা প্রতিষ্ঠানে একজন ছাত্রী, তখন একটা ডাক্তারি পড়ুয়া, এখন একটা আইনি ছাত্রী, একইভাবে ঘটেছে, শুধু একটা ডিফারেন্স আছে তুমি বলতে পারো, সেক্ষেত্রে আরজি করের ক্ষেত্রে মেয়েটাকে তার পা টেনে হিচড়ে তাকে হয়তো হত্যা করা হয়েছিল, নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছিল ওই পিশাচের দ্বারা বা পিশাচদের দ্বারা, কিন্তু এই ক্ষেত্রে অন্তত মেয়েটাকে প্রাণ ভিক্ষা দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস হয়তো গর্ব করে বলতেই পারে যে এটা মা মাটি মানুষের জয়, ওদের একটা নৈতিক জয়, মমতাদির নেতৃত্বে, অভিষেক তার সেনাপতিত্বে এটা একটা মা মাটি মানুষের জয়। কিন্তু বিশ্বাস করো, যখন এরা বলে মা মাটি মানুষের জয়, এদের মুখে যখন এই কথাগুলো বাজে না, যখন মমতা বন্দ্যোপাধ্যায় কালীগঞ্জের ভোট জেতার পরে টুইটারে লিখছেন এই জয় মা মাটি মানুষের জয়, ঠিক তখনই কালীগঞ্জের মতো একটি জায়গায় একটি মায়ের আমরা আর্তনাদ শুনছি। তাহলে এই শহরের বুকে কে সেফ? মেয়েটা একটা ক্লাস 4-এর বাচ্চা থেকে 21 বছরের বাচ্চা বলো, 30 বছরের মেয়ে বলো, কেউ এই তৃণমূলের যারা গুন্ডারা আছে কিংবা যে ছোট বড় নেতারা তৈরি হচ্ছে, তাদের কার হাত থেকে আমরা নিস্তার পাবো, কবে নিস্তার পাবো? প্রশ্নটা তো এইখানে থেকে যাচ্ছে। এবং এদের বিরুদ্ধে কথা বললেই তৃণমূলরা এখন রেগে উঠছে, তারা এখন কথা, কে বলে ধানতলা বানতলা, কে উত্তরপ্রদেশে কতগুলো ঘটেছে। এবং এদের একটা বিষয় দেখবে, ভালো করে লক্ষ্য করলে দেখবে, তৃণমূল কংগ্রেসের একটা জিনিস বেশ, মানে আমরা যখন ছোটবেলা পড়াশোনা করতাম, যখন স্কুলে গিয়ে রচনা লিখতে দিত, ধরো আমাদের টিচার লিখতে দিত যে গরু নিয়ে একটা রচনা লিখো, আমরা কি লিখতাম যে গরু একটা গৃহপালিত প্রাণী, গরু দুটো শিং আছে, 4টে পা আছে। তেমনি ধর্ষণের বিরুদ্ধে কথা বলতে গেলে এই তৃণমূল কংগ্রেস দলের নেতারা তারা বলবে ধর্ষণ একটা খারাপ কাজ, ধর্ষণ একটা সামাজিক ব্যাধি, এই ধর্ষণের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। কিন্তু প্রত্যেকবারই, যেমন এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ওনার সব কথার সাথে আমি একমত না হলেও হতে পারি, কিন্তু একটা বিষয় উনি যেটা বলেছিলেন যে জিরো টলারেন্সের কথা প্রত্যেকবারই এই তৃণমূল কংগ্রেস দলটা বলে। জিরো টলারেন্সটা ওই কাজটা করার আগে হচ্ছে না পরে হচ্ছে, মানে এই যে অন্যায় যে মনোজিৎ মিশ্রের মতো ছেলেরা দিনের পর দিন অন্যায় করে গেছে, এটা তো তৃণমূল কংগ্রেস জানতো। তুমি তৃণমূল কংগ্রেস দলটার কথা ছেড়ে দিচ্ছি, তৃণমূল কংগ্রেস তো আইনিভাবে কোনো ব্যবস্থা নিতে পারবে না, পুলিশ প্রশাসন জানতো, তাদের কাছে তো দিনের পর দিন এফআইআর তৈরি হয়েছে। তারপরেও যদি ওর বিরুদ্ধে যদি একটা অ্যাকশন নেওয়া হতো, আজকে হয়তো আমরা একটা কসবা কাণ্ড এড়াতে পারতাম। আমি আরো একটা দিকে বলছি, হয়তো এটা অনেকেও জানে না, জেব আহমেদ বলে আরো একটা ছেলে এই ধর্ষণের সাথে যুক্ত। ওই ছেলেটি মানে যে র্যাঙ্ক, মানে একটা পরীক্ষা দিয়ে তো কলেজে ঢুকতে হয়, সরকারি কলেজে, ও যে এন্ট্রান্স এক্সামটা দিয়েছিল তাতে তার র্যাঙ্ক হয়েছিল 2634। যেখানে সরকারি কলেজে ঢুকতে গেলে তাকে 300 থেকে 400 মধ্যে র্যাঙ্ক করতে হবে, সেখানে একটা ছেলে 2634 র্যাঙ্ক করেছে এবং জেনারেল কাস্টে ছিল, সে কোনো অন্য ওবিসি দিয়ে ঢুকেনি, জেনারেলে ঢুকেছে। সে কি করে ওরকম প্রথম সারির একটা কলেজে চান্স? জানি না, মানে আমি কি বলেছিলাম, আমি তো আমার ভিডিওতে বলেছিলাম মীনাক্ষী মুখার্জি যে কাজটা করেছেন, যে ভাষাটা বলেছেন, সেটা তো উনি কারোর নাম নেননি, উনি তো বলেছিলেন সারদার একটা চোর। উনি বিশেষ যে শব্দগুলো ইউজ করেছিলেন, একটা হচ্ছে সারদার চোর, একটা হচ্ছে ওই বিশেষ প্রাণীটির বাচ্চা, আরেকটা হচ্ছে নির্লজ্জ বেহায়া, আরেকটা যদি তুমি বললো কথার কথায় ধরছি, উনি আরেকটা বলেছিলেন যে মুখপাত্র। এবারে মানে গোটা ভারতবর্ষে প্রায় 2800-র উপরে রাজনৈতিক দল আছে, 2800 রাজনৈতিক দলের ইন্টু 2 করে দাও, 6000-এর কাছাকাছি
আমি বলছি তার মুখপাত্র আছে। এবারে 6,000 মুখপাত্রের মধ্যে সারদার চোর, ওই বিশেষ প্রাণীর বাচ্চা, নির্লজ্জ বেহায়া কে, একটা লোকই বুঝে গেল, এবং বোঝার সাথে সাথে বসে একটা প্রেস কনফারেন্স করে দিল। এবং এমন একটা বেহায়া লোক প্রেস কনফারেন্স করে বলছে, যুক্তি দিয়ে বোঝাচ্ছে সে কেন ওই বিশেষ প্রাণীটির বাচ্চা নয়, অর্থাৎ সে কেন সুরের বাচ্চা নয়, সে অ্যাকচুয়ালি একটা ডাক্তারের বাচ্চা। এইটা সে প্রমাণ করার জন্য সে প্রেস কনফারেন্স ডাকলো। ইভেন আমি ভিডিওতে ভাবে একটা যে ভিকটিম, তার গায়ে দাগ কালি ছেড়ানোটা একটা বিচারপতির মানে একজন উকিলের দ্বারা মিডিয়ার সামনে এসে কতটা যুক্তিগ্রাহ্য সেটা কিন্তু বিচারপতি ঠিক করবেন। এবং যদি বিচারপতিরা মনে করেন উকিল যে কাজটা করেছেন মিডিয়ার সামনে এসে একজন ভিকটিমের নামে এভাবে মিথ্যা অপবাদ ছড়ানোটা ঠিক করেননি উকিল, তাহলে ওনার লাইসেন্সটা যেন বাতিল করে দেয়, সে বিষয়ে যেন আমি আবেদন রাখবো। এরকম একটা ঘটনার পরে আন্দোলন চলবে, প্রতিবাদ হবে, এটাই তো স্বাভাবিক। এবং যারা প্রতিবাদ করতে দিচ্ছে না সেটাই প্রমাণ করে ওরা ধর্ষকের পক্ষে, আর যারা প্রতিবাদ করছে তারা ধর্ষণের বিরুদ্ধে কথা বলছে। এটাই তো স্বাভাবিক হওয়া উচিত। এবং ব্যাপারটা আরজি করের মতো এত একটা বড় আন্দোলন হলো, এবং ওই আন্দোলনটা শুধু যে একটা মেয়ের বিচারের জন্য তা নয়, একটা মেয়ের সামাজিক সুরক্ষার জন্য, ভবিষ্যতে তার কি সুরক্ষা হবে তাই নিয়ে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পথে নেমেছিল। আরজি করের আন্দোলনটা কিন্তু সেই কারণে ছিল। কিন্তু ওরকম একটা আন্দোলন হওয়ার পরেও শহরের বুকে একটা শিক্ষা প্রতিষ্ঠানে ঠিক একইভাবে, দেখো আরজি করে যেরকম একটা শিক্ষা প্রতিষ্ঠানে একজন ছাত্রী, তখন একটা ডাক্তারি পড়ুয়া, এখন একটা আইনি ছাত্রী, একইভাবে ঘটেছে। শুধু একটা ডিফারেন্স আছে, তুমি বলতে পারো সেক্ষেত্রে আরজি করের ক্ষেত্রে মেয়েটাকে তার পা টেনে হিচড়ে তাকে হয়তো হত্যা করা হয়েছিল, নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছিল ওই পিশাচের দ্বারা বা পিশাচদের দ্বারা। কিন্তু এই ক্ষেত্রে অন্তত মেয়েটাকে প্রাণ ভিক্ষা দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস হয়তো গর্ব করে বলতেই পারে যে এটা মা মাটি মানুষের জয়, ওদের একটা নৈতিক জয় নেয় না। মানুষ ভুইয়া থেকে শুরু করে আপনি প্রসঙ্গ তুললেন কল্যাণ ব্যানার্জি, তাদের এই ধরনের মন্তব্য, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতাদের এই মন্তব্য জানিয়ে ইতিমধ্যেই বিতর্ক চলছে, সেই বিষয়টা নিয়ে কি বলছেন? দেখুন, মানস ভূঁইয়া বলুন কিংবা আপনি কল্যাণ দা বলুন কিংবা মদন মিত্র, এরা সন্ধ্যার পরে কি বলে এদেরকে সিরিয়াস নেওয়ার দরকার নেই। এদের মাথার মধ্যে অনেক কেমিক্যাল রিয়াকশন চলে, ওরা অনেক কিছু খেয়ে থাকে, সন্ধ্যার পরে কি বলে এদের কোনো গায়ে মাখার কোনো দরকার নেই। কিন্তু প্রবলেমটা হচ্ছে এদের কথা গায়ে না মাখলেও কার কথাটা গায়ে মাখতে হবে, যে অন্তত চেয়ারে বসে আছে, নবান্নে বসে আছে 14 তলায়, তার কথাটা অন্তত গায়ে মাখতে হবে। এই যে মানস ভূঁইয়া কথাটা বলছেন, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। এই যে ছোট্ট ঘটনা বলা, এই ছোট্ট ঘটনা তো শিখিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। কামদুনি বলো, পার্কস্ট্রিট বলো, হাঁসখালির মতো ঘটনা বলো, যেখানে একটা বাচ্চা মেয়ে রেপ হলো, সেই রেপটাকে জাস্টিফাই করে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে তার লাভ অ্যাফেয়ার ছিল। তাহলে এই আস্কারাগুলো কারা দিচ্ছে? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আস্কারা দিচ্ছে বলে এক একটা মদন মিত্র তৈরি হয়, আর এই মদন মিত্ররা আছে বলে, এই কল্যাণ ব্যানার্জিরা আছে বলে একটা মনোজিৎ মিশ্র তৈরি হয়। আরও তো বলছি, মনোজিৎ তো একটা ছোট্ট নাম শুধু। এই নামগুলো আমিও তো একসময় আশুতোষ কলেজে পড়েছি, আমি এই নামগুলোকে চিনি। এদেরকে হয়তো কলেজের বাইরে কেউ চেনে না, কিন্তু তুমি বিশ্বাস করো এদের একটা করে বাইরে গেলে একটা করে ফ্ল্যাট আছে, ফ্ল্যাট তো ছেড়ে দাও, একটা করে বাংলো আছে। এদেরকে পুরো পশ্চিমবঙ্গের মানুষ এখন অন্তত, হ্যাঁ বাংলো আছে। আমি বলছি, আমি অনেক নাম নিচ্ছি না এরকম করে, কারণ নাম নিচ্ছি না, কিন্তু আমি এরকম অনেক নেতার নাম বলে দিতে পারি ছোট থেকে বড়, যাদের বাংলো আছে, বড় বড় বাংলো কিনে রেখেছে। কাদের টাকায় কিনে রাখে এরা দিনের পর দিন? তুমি ভাবো তো, মনোজিৎ মিশ্র কোন হনু, কোন বড় হনু, সে তার মানে কলেজের দেওয়ালে বড় করে লেখা আছে মনোজিৎ মিশ্র ইন আওয়ার হার্টস। কি সব মনোজিৎ দাদা ইন আওয়ার হার্টস। আমরা যখন কলেজে পড়তাম, আমরা যখন স্কুলে পড়তাম, দেখতাম স্কুলের দেওয়ালে, কলেজের দেওয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আছে, আমরা দেখতাম নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি আছে। এটা কোন বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন যে মনোজিৎ মিশ্র কোন হনুসে তার ছবিটা কলেজের দেওয়ালে থাকতে হবে? তো এদেরকে আস্কারা যে মমতা বন্দ্যোপাধ্যায়রা দিয়ে রাখছেন, তৈরি করছেন, এদের মতো নেতাকেই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দরকার আগামী দিনে, নাহলে দলটা চলবে কি করে? আর আর যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার নেতা মদন মিত্র, কল্যাণ ব্যানার্জি, তারা মনোজিৎ মিশ্র তৈরি করবে না, না তো কি একটা সৃজন ভট্টাচার্য তৈরি করবে? সে তো হবে না। তো যে সৃজন ভট্টাচার্য আজকে দেখো কেরালাতে গিয়ে গোটা দেশের ছাত্রীদের রিপ্রেজেন্ট করছে, এইটা হচ্ছে নেতা। এভাবে নেতা তৈরি হয়। আর মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে নেতা তৈরি করছেন, আগামী প্রজন্মের নেতা, তুমি দেখবে প্রত্যেক 28শে অগস্ট খুব সম্ভবত এর একটা ছাত্র দিবস করে, মমতা বন্দ্যোপাধ্যায় করে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনো কখনো করে, এবং সেই মঞ্চ থেকে এর একটা কথা বলে যে আমরা আগামী 100 বছরের জন্য তৃণমূল নেতৃত্ব কার কার হাতে থাকবে, ওরকম একটা জেনারেশন তৈরি করে দিতে চাইছে, 4-5 প্রজন্ম তৈরি করে দিতে চাইছে। কি প্রজন্ম আমরা দেখছি, কার হাতে তুলে দিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দল, মানে দলটাকে বলো কিংবা রাজ্যটাকে। এই রাজ্য যদি এদের হাতে পড়ে কোনোদিন, কোন মা, কোন বোন, কোন স্ত্রী সুরক্ষিত থাকবে? তুমি আজকে নিজেকে প্রশ্ন করো।
দাদা, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বললেন যে মুখ্যমন্ত্রী চেয়ারে আছেন, তিনি এই ধরনের মন্তব্য করছেন, কিন্তু অনেকেই একটা কথা আবার তৃণমূল কংগ্রেসের অনেকে মনে করিয়ে দিচ্ছেন যে জ্যোতি বসু তিনিও তো বানতলার ঘটনায় বলেছিলেন সম্ভবত 1990, যে এই ধরনের ঘটনা তো কতই ঘটে। হ্যাঁ, যদি উনি বলে থাকেন, আমি জানি না, আমি তো সেই সময় আমি দেখিনি খবর, যদি বলে থাকে, তারপরে একটা কথা হচ্ছে, তারপরে একটা কমিশন তৈরি হয়েছিল, ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এলেন, বললেন একটা কমিশন তৈরি করবেন। সেই কমিশনের পরে মমতা বন্দ্যোপাধ্যায় তো কত আন্দোলন করেছেন বানতলা নিয়ে, কমিশন তৈরি হলো, সেই কমিশনের রিপোর্টটা কোথায় গেল এখনো অবধি? সেই বানতলায় কারা কারা দোষী ছিল সেই খবরগুলো, মানে সেই তাদের নামগুলোকে কেন প্রকাশ্যে আনেননি? আমি বলছি জ্যোতি বসু এটা বলেছিলেন কিনা আমার জানা নেই, কোনো পেপার বা কিছু কাটিং যদি দেখাতে পারি, মানে দেখাতে পারো তুমি, খুব ভালো হবে। কারণ এরকম আমি বক্তব্য দেখছি, কালকে আমার নামে একটা খবর, এই তৃণমূল কংগ্রেসের দলটা কেমন এত মিথ্যাবাদী দল, কারণ এদের কোনো কথায় ভরসা করা যায় না। আমি আজকে দেখলাম কুণাল ঘোষ আমার উপর খেপে গিয়ে তাকে একটা যেহেতু মীনাক্ষী মুখার্জি একটা বিশেষ প্রাণীর বাচ্চা বলেছিল, এবং সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম বলে আমার উপর খেপে গিয়ে আমার একটা স্কুলের বোনের সাথে আমি একটা অভিনয় করেছিলাম, তখনকার দিনে ওই টিকটক রিল চলতো, মানে ছোট ছিলাম, একটু ইম্যাচিওর ছিলাম, একটা রিল করেছিলাম, শুধু একটা অভিনয় করেছিলাম। সেই অভিনয়ের স্ক্রিনশট কেটে নোংরা নোংরা মন্তব্য তৈরি করে একটা পেপারে জিনিসটাকে ছাপিয়েছেন, এবং ছাপিয়ে ওটাকে বিলি করছেন, মানে আমাদের বাড়ি যে জায়গায়, সেই বাড়িতে পাড়ায় পাড়ায় বিলি করছে, সোশ্যাল মিডিয়াতে ওরা বিলি করছে। এবং অনেকে এটা লিখছেন আমরা নাকি একটা ভিডিও কল করতে গিয়ে নাকি এভাবে ধরা পড়েছি, সেখানে কোন সুশান্ত ঘোষ, কোন সিপিএম এর কোন নেতা কি করেছিল তার সাথে তুলনা করে আমাকে ছোট করছে। এবারে এইটা মিথ্যাচার, দিনের পর দিন মিথ্যাচার, এটা জ্যোতি বসু থেকে হয়তো শুরু হয়ে আসছে, আজকে অনুভব মাইতিতে, এদের কপাল, এদের মানে দলের অবস্থা এমন খারাপ যে আজকে অনুভব মাইতিতে এসে ঠেকেছে। আমি জানি না আর এরপরে আর কোন কোন আর তলানিতে গিয়ে ঠেকবে দলটা। এর বিরুদ্ধে আমরা কথা বলবো, এবং কুণাল ঘোষ কি বলছে না বলছে তার জন্য তো আমাদের কসবা কাণ্ডের এই ধিক্কার বন্ধ থাকবে না, আমরা আরজি করের আন্দোলনও বন্ধ থাকেনি এদের জন্য, আমরা আন্দোলন করবো, আমি যেমন করছি তেমন করে যাবো। কসবা ঘটনায় যে আন্দোলন হচ্ছে সেখানে একটা বামপন্থী কিছু মানুষ বিক্ষোভ দেখাচ্ছিলেন, এবং তারা অভিযোগ করছিলেন যে তারা যখন বিক্ষোভ দেখাচ্ছেন সেই মুহূর্তেই বিজেপি সমর্থিত কিছু মানুষ বিক্ষোভ দেখাচ্ছে, এবং পাল্টা সেই বামপন্থী একটা মেয়ে অভিযোগ করছেন যে তার উপর হেনস্থা করেছেন বিজেপির লোকেরা, অথচ দুই পক্ষই এখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন কসবার ঘটনা। আমি জানি না ওই বামপন্থীদের হাতে কোনো পতাকা দেখেছিলে, তুমি কোনো পতাকা ভিডিওতে দেখেছিলে? আমিও তো দেখিনি, আমি জানি না ওনারা কোন বামপন্থী, কি চান ওরা। মানে এরকম তো অনেক বামপন্থীকে দেখেছিলাম ওই ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের সময় রাস্তায় বেরিয়ে পাকিস্তানের হয়ে দালালি করতে, এরকম অনেক বামপন্থীকে দেখেছি। এই বামপন্থীরা অ্যাকচুয়ালি যে দিনের শেষে এরা নকশাল, সেটা মানুষ ভুলে যায়, এবং এই নকশালদের জন্য বামপন্থী আদর্শের মানুষদের গাল খেতে হয়। যেমন আমাদের এই কদিন আগে যে ভারত পাকিস্তান যুদ্ধ হলো, সেই সময় আমাদেরকে গাল শুনতে হয়েছে এই কিছু লোকেদের জন্য। আমি বলছি, আমি যখন যাদবপুর ইউনিভার্সিটিতে পড়েছি, এইসব নকশালদের বিরুদ্ধে দিনের পর দিন আমাদের লড়তে হয়েছে। আমি একবার একটা ঘটনা তোমাদের বলি, যদি দর্শকরা শুনতে চান। আমাদের একটা অনুষ্ঠান ছিল আমাদের কলেজে, আমরাই ওটাকে নিয়ে শুরু করেছিলাম জিনিসটা, যে বিভিন্ন পলিটিক্যাল পার্টির নেতারা আসবেন, সেখানে তৃণমূলের দেবাংশু এসেছিল, অরূপ চক্রবর্তী এসেছিল, সিপিএম থেকে সব্যসাচীদা এসেছিলেন, আরও বিভিন্ন দলের এসেছিলেন। তো সেই সময় মানে একটা গণতান্ত্রিক পরিবেশে এরকম তো একটা ডিবেট হওয়া স্বাভাবিক, সেটা যাদবপুর ইউনিভার্সিটির মতো জায়গায় হওয়া আরো বাঞ্ছনীয়। তো সেখানে এই নকশালরা আমাদেরকে ধমকেছিলেন যে ক্যাম্পাসে যদি বিজেপির কেউ ঢোকে বা তৃণমূলের কেউ ঢোকে, ওরা আমাদেরকে খুন করে আমাদেরকে মেরে দেবে। তার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হয়েছে। আমাকে একবার রাত্রে অন্ধকারে একা পেয়েছিল ওরা, চাইলে ওরা মেরে ফেলতে পারতো। তো ওর বিরুদ্ধে আমাদেরকে মার খেতে হয়েছে। আজকে সেই লোকেরা আজকে আমাদেরকে জ্ঞান দিচ্ছে আমরা নাকি ওদের সাথে জড়িত, ওদের সাথে, ওদের জন্য আমাদের খেতে হয়। এই জিনিসটা সাধারণ মানুষ কত তাড়াতাড়ি বুঝবেন তত ওনাদের জন্য মঙ্গল, যে নকশাল আর বামপন্থীদের আপনারা এক করে দেবেন না। এই নকশালদের জন্য আমাদের অনেক বামপন্থী নেতাদের মারা যেতে হয়েছে, এবং জ্যোতি বসুর সময় জ্যোতি বসু নিজে এই নকশালদের দিনের পর দিন জেলে ঢুকিয়ে রেখেছিলেন। ওদেরকে করবে না। যদি মনোজিৎকে কেউ ফাঁসিয়ে থাকে, সেটা হচ্ছে ও তৃণমূল কংগ্রেসে নিজে যেদিন ঢুকেছিল সেদিনই সে ফেঁসে গেছিল, এটা তাকে বুঝতে হবে প্রথম কথা। কারণ ওই কালচার আর অন্য কোনো বাংলার অন্য কোনো দলে নেই, ওরা তৃণমূল কংগ্রেস যা শুরু করেছে। এবং যে লাভ বাইটের কথা বলছে, দেখো দুনিয়ার, ও তো শুনেছি দুনিয়ার কত মেয়ের সাথে নাকি এরকম প্রলোভন দেয়, অনেক কাকে নাকি জমি কিনে দেবে, কাকে কালীঘাটের তার নাকি অনেক জমি আছে এইসব কিনে দেবে, এইসব প্রলোভন দেখিয়ে নাকি অনেক মেয়ের সাথে অনেক কুকীর্তি করে বেরিয়েছে। তার মধ্যে কোনো মেয়ের কনসেন্ট থাকা অবস্থায় যদি কোনো মেয়ে তাকে লাভ বাইট, অন্য কোনো মেয়ে লাভ বাইট দিয়েছে কিনা আমি বলতে পারবো না, সেই দাগটা অন্য কোনো মেয়ের কিনা, কিংবা আমি শুনেছি ওনার একটা গার্লফ্রেন্ডও ছিলেন, তো ওনার গার্লফ্রেন্ডের লাভ বাইট কিনা আমি ওগুলো বলতে পারবো না। তো এভাবে একটা যে ভিকটিম, তার গায়ে দাগ কালি ছেড়ানোটা একটা বিচারপতির মানে একজন উকিলের দ্বারা মিডিয়ার সামনে এসে
কতটা যুক্তিগ্রাহ্য সেটা কিন্তু বিচারপতি ঠিক করবেন। এবং যদি বিচারপতিরা মনে করেন উকিল যে কাজটা করেছেন মিডিয়ার সামনে এসে একজন ভিকটিমের নামে এভাবে মিথ্যা অপবাদ ছড়ানোটা ঠিক করেননি উকিল, তাহলে ওনার লাইসেন্সটা যেন বাতিল করে দেয়, সে বিষয়ে যেন আমি আবেদন রাখবো। এই যে কথা বলা হচ্ছে তার সঙ্গে আরো কয়েকটা মন্তব্য এসছে, যেমন ধরুন তাকে সে নির্দোষ, মনোজিৎ তাকে ফাঁসানো হয়েছে, এবং একটা প্রশ্ন তো করা হচ্ছে যে মনোজিৎ ওই কলেজের ভিতরে অত রাতে কি করছিল। তার পাল্টা তারা প্রশ্ন করছেন যে তাহলে ওই মেয়েটি অত রাতে কি করছিল, সেই প্রশ্নটা আপনারা করুন। এই প্রশ্নটা তো করেছিল তো মদন মিত্র। আমি তো ওই জন্য শুরুতেই বললাম যে মদন মিত্র যা বলে সন্ধ্যার পরে ওকে সিরিয়াসলি নেওয়ার কোনো দরকার নেই। এবং মদন মিত্রের ইতিহাস খুলতে গেলে অনেক ইতিহাস খুলে যাবে, উনি কার কার সাথে কি করেছেন। ব্যাপারটা হচ্ছে এই আরজিকর আন্দোলনের সময় এই মমতা বন্দ্যোপাধ্যায় একটা, আপনারা মনে থাকবে, একটা নির্দেশিকা জারি করেছিলেন। একটা সেখানে লেখা ছিল যে রাতের পরে যতটা সম্ভব মেয়েরা রাত্রে কম বেরাবে, তাহলে পরে আবার ফেরত নেওয়া হয়েছে। এরকম একটা সার্কুলার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জারি করেছিলেন। আমি বলছি এই যে ঘটনাটা ঘটেছে এটা তো সন্ধ্যাবেলা ঘটেছে, খুব সম্ভবত 7:30টার পরে, 8:30টার দিকে মেন ঘটনাটা ঘটে গেছে, 8:30টার দিকে। তাহলে এরপরে কি মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের এইসব সুসন্তানদের জন্য একটা সার্কুলার বের করবেন যে সূর্যাস্তের পরে আর মেয়েরা যেন বাড়ির বাইরে না বেরায়, কারণ পিসিমণির ভাইরা রাস্তায় ঘুরে বেড়ায়, তাই মেয়েরা সুরক্ষিত নয়, দয়া করে সূর্য যখন অস্ত যাবে আপনারা বাড়ি ঢুকে যাবেন চুপচাপ। এই আদিম যুগে যখন যেরকম মেয়েরা থাকতো সেরকমই পশ্চিমবঙ্গের মেয়েরা যেন সেই অবস্থায়, আবার আমার মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় দিনের শেষে মেয়েদেরকে আবার ওইরকম অবস্থায় ফিরিয়ে আনতে চান। এবারে সাধারণ মানুষকে বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় মা, মাটি, মানুষের কথা বলেন। এই মা, মাটি, মানুষ তিনজনই এই পশ্চিমবঙ্গে ভালো নেই, এবং এদের বিরুদ্ধে 2026 সালে আমাদেরকে সবাইকে একসাথে নিয়ে লড়তে হবে।